রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। করোনার কারণে এবছর অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানিয়েছেন, করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে ৩রা অক্টোবর পর্যন্ত। প্লাবন রহমানের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে দেশের শিক্ষা ব্যবস্থা। ঘরে বসেই অলস সময় কাটছে শিক্ষার্থীদের, আরও বাড়ছে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অপেক্ষা। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসসি বাতিলের পর এবার আটকে গেল অষ্টম শ্রেণীর স্কুল সার্টিফিকেট জেএসসি এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষাও, যে দুই পরীক্ষার অপেক্ষায় প্রায় 25 লাখ শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 3 অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আলোচনা হয়েছে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 17 মার্চ থেকে 11 আগস্ট পর্যন্ত থাকা সেই ছুটি আবার বাড়ছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 47 দিন আমরা পাবো। সেই 47 দিন আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি, তাহলে ডিসেম্বরের 19 তারিখের পরে স্ব বিদ্যালয় তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। আমার মনে হয় যে পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লাসে যে বিষয়গুলো, লার্নিং এর যে বিষয়গুলো, সেটা দিচ্ছি কিনা এবং সেটা সবাইকে সম্পৃক্ত করতে পারছি কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা, সেটাই বড় কথা। সেই দিকে নজর দেওয়া দরকার। এখন আমার মনে হয় সময় অনেক অতিবাহিত হয়ে গেছে, এখনই সতর্ক হওয়া প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের সেই অনলাইন সভায় এইচএসসি পরীক্ষা নিয়েও আলোচনা হয়, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চীনের সিনোভ্যাককে বাংলাদেশে করোনা ভাইরাসের ট্রায়ালের জন্য অনুমতি দিয়েছে সরকার। এমন তথ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, WHO এর কাছে ভ্যাকসিন নিয়ে আবেদন করা হয়েছে। চীনের সাথে মন্ত্রণালয়ের আলোচনা হয়েছে। বেশ কিছু দেশের টিকা সম্পর্কে প্রধানমন্ত্রী কার্যালয়কে অবহিত করা হয়েছে। অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও স্বেচ্ছাসেবকদের উপর ট্রায়াল হবে, যার খরচ বহন করবে চীন। বেসরকারি প্রতিষ্ঠান আইসিডিডিআরবির সহযোগিতায় যত দ্রুত সম্ভব ট্রায়ালের এই কাজ শুরু হবে। ভারত এখনও তাদের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি চায়নি। চাইলে বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশ জানি সে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনটা পায়, সেই কথাটার উপর আমরা জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই কথার উপরে জোর দিয়েছে। চাইনিজ গভর্নমেন্টের সাথে আলোচনা করবেন, চাইনিজ কোম্পানির সাথে আলোচনা করবেন, করে এই কাজটি যত তাড়াতাড়ি করা যায় তারা করবেন। দেশে করোনায় 24 ঘন্টায় আরও 45 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 4127। একদিনে 2436 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে 3,04,583 জনের করোনা শনাক্ত হলো। নতুন 3,275 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,93,458 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কোভিড-19-এ বিশ্বজুড়ে 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 6,153 জন। আক্রান্ত হয়েছে 2,63,000-এর বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 8,31,000। মোট শনাক্ত 2,45,50,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিল দুই দেশেই আবারও 1,000-এর বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। আক্রান্ত হয়েছে প্রায় 1,00,000 1,000-এর বেশি মৃত্যু ও নতুন প্রায় 76,000 আক্রান্তে টানা 3 সপ্তাহের বেশি সময় ধরে এখনো সংক্রমণের শীর্ষে রয়েছে ভারতেও। কিছুদিনের মধ্যেই ভ্যাকসিন ট্রায়ালের কথা থাকলেও কম যোগানের জন্য টিকার পরীক্ষা চলতি বছরের শেষের দিকে শুরু করবে থাইল্যান্ড। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে প্রতিদিনের নামাজের জন্য মসজিদ খুলে দিচ্ছে কাতার। রেস্তোরাঁ ও থিয়েটার আগামী মাস থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রোমানিয়া। এদিকে কীটনাশক স্প্রে কেমিক্যালের মাধ্যমে করোনা ভাইরাস মারা সম্ভব বলে দাবি করছেন একদল ব্রিটিশ গবেষক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন 2021 সালের মধ্যেই দেশে 100% বিদ্যুতায়ন নিশ্চিত করবে সরকার। গণভবন থেকে বিদ্যুৎ কেন্দ্র সঞ্চালন লাইন এবং কয়েকটি উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান তিনি। বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। বিদ্যুতের অগ্রযাত্রার ফলে ঘুচেছে শহর। দেশে স্থাপন হলো আরো নতুন দুটি বিদ্যুৎ কেন্দ্র। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরো উদ্বোধন করেন 11টি গ্রিড উপকেন্দ্র, 6টি সঞ্চালন লাইন এবং 31 উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম। অনুষ্ঠানে বিদ্যুৎ সুবিধা প্রাপ্তদের সঙ্গে মতবিনিময়কালে নোয়াখালী জেলার এক শিক্ষার্থী জানান, কোভিড পরিস্থিতির কারণে স্কুলে যেতে পারছেন না তারা। সংসদ টিভির মাধ্যমে চলছে পাঠ কার্যক্রম। উত্তরে আপাতত ঘরে বসেই তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক, তারপরে আমরা দেখি আমরা কিভাবে কি করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশে এখন 97% ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। বাকি 3 ভাগও নিশ্চিতের সময়সীমা ঘোষণা করেন তিনি। 21 আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। কাজে 2020 থেকে 2021 এই বছরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আলো জ্বালবো, 100% বিদ্যুৎ আমরা দিতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন পরিকল্পনা শহর কেন্দ্রিক নয়, ফলে দেশের সকল এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। বিএনপি জামাত জোট ক্ষমতায় থাকতে বাজেট দেওয়ার সময় খুব গাল ভরা কথা বলতো, গোপালগঞ্জের জন্য এটা দেবো ওটা দেবো, আর বাজেট দেওয়া শেষ হয়ে গেলে টাকাগুলি কেটে নিয়ে চলে যেত। সেখানে কিন্তু কোনোদিন আমি নিজে যখন টুঙ্গিপাড়া গেছি, হয়তো সারা দিনেও বিদ্যুৎ পেতাম কিনা সন্দেহ, পেতাম না। কিন্তু আমরা যখন উন্নয়ন করি তখন কিন্তু আমরা এরকম নির্দিষ্ট কোনো জায়গাকে অবহেলা করি না। বিদ্যুৎ উৎপাদনে বিশাল ভর্তুকি দিচ্ছে সরকার, একথা জানিয়ে সরকার প্রধান বলেন, সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। যেই কারিগর দেশ বানাইছে সেই কারিগর নাই, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হারায়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস শুনানি শেষে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 19 আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য করেন। গত 30 জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাইদুল আসামি শাহেদের বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করেন। আর এক্সক্লুসিভ পজিশন থেকে, কন্ট্রোল থেকে এই অস্ত্র উদ্ধার হয়নি। সে নির্দোষ, সে ইনোসেন্ট, তাই তাকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতকে আবেদন জানায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনের 19A ধারায় চার্জ গঠন করা হয়েছে। আগামী 10 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষীর জন্য। এই মামলায় 14 জন সাক্ষী, যেহেতু সাক্ষী কম আছে আমরা দ্রুত এই মামলাটা শেষ করতে পারবো। দ্বৈত ভোটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক্তার সাবরিনা চৌধুরীর জাতীয় পরিচয়পত্র আপাতত অকার্যকর করেছে নির্বাচন কমিশন। করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির মামলায় গ্রেপ্তার এই চিকিৎসককে নিয়ে তদন্তে নেমে তার 2টি জাতীয় পরিচয়পত্র পায় দুর্নীতি দমন কমিশন। দুদকের পক্ষ থেকে তা চিঠি দিয়ে ইসিকে জানানো হলে বৃহস্পতিবার ডাক্তার সাবরিনার জাতীয় পরিচয়পত্র 2টি ব্লক করা হয়। ব্লকড থাকায় সাবরিনার NID ব্যবহার করে কিছু করা যাবে না। তার ভোটার তথ্য যাচাই করে কোনো সেবাও নিতে পারবেন না তিনি। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী ও ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। চাঁদাবাজির মাধ্যমে অর্জিত 3 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সত্য নয় বলে জানিয়েছেন সম্রাটের স্ত্রী। দুদক সচিব বলছেন, সম্রাটের আরও সম্পদ খোঁজা হচ্ছে। অন্যদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বালিশ কাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 3 প্রতিষ্ঠানকে। আলী তালুকদারের প্রতিবেদন। বৃহস্পতিবার সকাল 10টায় দুদক কার্যালয়ে আসেন ক্যাসিনো কাণ্ডে আলোচিত বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও বড় ভাই ফরিদ আহমেদ চৌধুরী।
রাজনীতিকে ব্যবহার করে চাঁদাবাজি আর টেন্ডার বাণিজ্যে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন সম্রাটের দেশে ও বিদেশে গড়ে তোলা সম্পদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তার স্ত্রী ও ভাই। সম্রাট কি ষড়যন্ত্র শিকার আপনার কাছে সেরকম মনে হচ্ছে। তাহলে তার যে অবৈধ সম্পদ, তার যে ক্যাসিনো বিষয়ে পুলিশ যে উদ্ধার করতেছে, দুদক যে 3 কোটি টাকা মামলা করলো, কেন করলো? আসলে এটাই তার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সাথে যে কেন যে রাজনীতিকে জড়াচ্ছে আমি ঠিক এটা বুঝতেছি না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে আমি সেটা ওনাদেরকে দিছি। এর অর্থ যে অবৈধ সম্পদ, বৈধ সম্পদ সেগুলো তো আপনারা ওনাদের কাছ থেকে জানতে পারবেন। সম্রাটের ক্যাসিনো আর টেন্ডার বাণিজ্য থেকে আরও সম্পদ রয়েছে কিনা তার খোঁজ চলছে বলেও জানান দুদক সচিব। তার আরো বৈধ সম্পদ আছে কিনা, হ্যাঁ, বা তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তার অন্য কোন সহযোগী ছিল কিনা তদন্তকালে সেটি দেখা হবে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডের ঘটনায় সাক্ষী হিসেবে ইউরেশিয়া, নিউ হোম অ্যাপ্লায়েন্স ও হাতিল এই 3 প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বেঁচে থাকার পরও নারায়ণগঞ্জের স্কুল ছাত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের স্বীকারোক্তি আদায় সংক্রান্ত বিচারিক আদালতের সব রেকর্ড ও মামলা তদন্তকারী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এদিকে 3 আসামিকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জোরপূর্বক জবানবন্দি আদায়ের অভিযোগ তুলে ন্যায় বিচার দাবি করেছেন তাদের স্বজনরা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ভাসিয়ে দেয় আসামিরা। তারা আদালতে 164 ধারায় এ ঘটনা স্বীকার করে জবানবন্দি দেওয়ার 49 দিন পর ওই শিক্ষার্থী তার বাবাকে ফোন দিয়ে টাকা চায়। এ ঘটনা পুলিশকে জানালে 23 আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ রেল লাইন এলাকায় সুস্থ অবস্থায় পাওয়া যায় নিখোঁজ শিক্ষার্থীকে। ঘটনাটি আদালতের নজরে এনে একটি রিভিউ মামলা দায়ের করেন হাইকোর্টের আইনজীবী শিশির মুনির। এ বিষয়ে শুনানি নিয়ে আগামী 17 সেপ্টেম্বর 2 তদন্ত কর্মকর্তাকে তলবের পাশাপাশি নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমকে সব নথি পাঠাতে বলেন হাইকোর্ট। যে এই মামলার যিনি আয়ু ছিলেন শামীম আল মামুন, তিনি আগামী 17 সেপ্টেম্বর সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিবেন এবং আয়ু পরিবর্তনের পরে যাকে আয়ু দেওয়া হয়েছে তিনি মামলার সিডি সহ, কেস ডায়েরি সহ ওই দিন আদালতে উপস্থিত থাকবেন। সাথে সাথে এই অ্যাবডাকশন এর মামলার যত রেকর্ড নিম্ন আদালতে আছে সব রেকর্ডটি সার্টিফাই করে হাইকোর্ট ডিভিশনে ট্রান্সমিট করার জন্য আদেশ দিয়েছেন। এদিকে ওই কিশোরী বেঁচে থাকলেও 3 আসামি কেন ধর্ষণের পর হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার ব্যাখ্যা চেয়েছেন নারায়ণগঞ্জ সিএমএম আদালত। নারায়ণগঞ্জ থানার আইও আসাদুজ্জামান সাহেবকে এবং ওসিকে নতুন আয়ু করছে, ওনাকে তলব করছে এবং সশরীরে হাজির হয়ে আগামী 2 কার্য দিবসের মধ্যে কারণ দর্শনের জন্য একটা শোকজ করছে। অন্যদিকে নারায়ণগঞ্জে এক মানববন্ধনে 3 আসামিকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে জোরপূর্বক জবানবন্দি আদায়ের ঘটনায় সদর থানার ওসি এবং মামলার তদন্ত কর্মকর্তার শাস্তি দাবি করেছেন তাদের স্বজনরা। এই পুলিশ প্রশাসনকে বিচারের আওতায় এনে এবং আমাদের এই 3টি ছেলেকে যেন অচিরে মুক্তি দিয়ে দেন। যে মেয়ের নিয়ে মামলা ঘটনা ঘটছে, মেয়ে তো পাওয়া গেছে, মেয়ের মার বুকে ফেরত দিছে, আমার ছেলের বুকে ফেরত দিতে না। গত 4 জুলাই স্কুল ছাত্রী কিশোরী নিখোঁজ হলে 1 মাস পর 6 আগস্ট তার বাবা অপহরণ মামলা দায়ের করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 1 সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের ভাড়া কার্যকর হতে পারে, তবে প্রথম দিন থেকেই শতভাগ আগের ভাড়ায় ফেরা সম্ভব হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব। তবে এক্ষেত্রে করোনার ঝুঁকি বাড়বে বলে মত গণপরিবহন বিশেষজ্ঞদের। সেজন্য স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশে টেস্ট কম হলেও গেল 2-1 সপ্তাহে গড়ে প্রায় 2500 করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত 10 দিনে গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে 42 জনের। এমন অবস্থায় গণপরিবহনের এমন হাল। স্বাস্থ্যবিধির বালাই নেই, চলছেন যে যার মতো। একসাথে জব করি তো এই জন্য বলছি। আজ কত পড়েন নাই? আজ তো ওটার সময় পড়ে গেছে। আজ কোথায়? পকেটে আছে। এক্সিডেন্ট তো দিন আমরা বসে না, ওরাই বসছে। দেখবে কে? বসলে দেখবে কেটা? ওরা বসছে তো আমরা তো কিছু বলতে পারবো না। ভাড়া কম নেব কেন? এরই মধ্যে আগের ভাড়ায় সব সিটে যাত্রী পরিবহন করতে চায় গণপরিবহন মালিকরা। সরকারেরও ইঙ্গিত সে পথে যাওয়ার। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে
এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলছেন 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে পারে আগের ভাড়া, তবে তারপর আরো কয়েকদিন সময় লাগবে সারা দেশের গণপরিবহনে আগের ভাড়া ফেরাতে। এখন পর্যন্ত কোনো প্রকার কাগজপত্র আমরা পাই আদেশ পাওয়ার পরে আমরা সারা দেশে সার্কুলার দিব যে যেন 1 তারিখ থেকে এটা কার্যকর করে পূর্বের ভাড়া ফেরত যায়। হয়তো 1 তারিখ থেকে শুরু হওয়ার পরে হয়তো 2-4 দিন সময় আরো বেশি লাগতে পারে পূর্বের ভাড়া ফেরত যেতে সব জায়গায়। এখন পর্যন্ত তো আমরা মনে করি যে ঝুঁকিটা এখনো পুরোপুরি যায় নাই। সিচুয়েশন কিন্তু দিন দিন খারাপই হচ্ছে। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোটা এটা একটু অনেক কঠিন কাজ। গণপরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলছেন এতে ঝুঁকি বাড়বে করোনার, মানাতে হবে স্বাস্থ্যবিধি। যাত্রীদের উপরে এই চাপটা, অর্থনৈতিক চাপটা অত্যন্ত বেশি ছিল, তবে ঝুঁকিটা যেহেতু রয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে যা যা ন্যূনতম পালন করার কথা, সচেতনতামূলক কাজগুলি কিন্তু করতে হবে। দেশে এখনো করোনা সংক্রমণের হার 20% উপরে, যদিও এতে মৃত্যু হার অনেক কম, 1.35%। বাংলাদেশে করোনা পরিস্থিতি যা, তাতে করে খুব বেশি খারাপ অবস্থা না হলেও উন্নতি যে হচ্ছে না সে বিষয়ে একরকম সবাই একমত। এর মধ্যে গণপরিবহনের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে ভাড়ার চেয়ে স্বাস্থ্যবিধিতে বেশি গুরুত্ব দিচ্ছেন যাত্রীরা, যদিও এখন পর্যন্ত যাত্রী চালক হেল্পার কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। আর তাই আগের অবস্থায় ফিরে গেলে স্বাস্থ্যবিধি আসলেই কতটা মানা হবে সে বিষয়ে বড় প্রশ্ন থাকছে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। আবারও বিশৃঙ্খল হয়ে উঠেছে সড়ক মহাসড়ক। আইনের প্রয়োগ নেই মাঠে, মানুষও মেতেছেন আইন ভাঙার প্রতিযোগিতায়। যদিও পুলিশের দাবি আগের চেয়ে আইন মানার প্রবণতা বেড়েছে। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হওয়ার পর কিছুদিন শৃঙ্খলা ফিরেছিল সড়ক মহাসড়কে, কিন্তু এখন আবার বিশৃঙ্খল সড়ক। ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই চলছে যানবাহন, আইন না মানাই যেন নিয়মে পরিণত হয়েছে। এখনই গ্যারেজ থেকে গাড়ি বের করলেন তো সামনে আবার নামবো, এই কারণে হেলমেটটা পরিনি। গত পরশুদিন আমার ওই হেলমেটটা এখানকার বেলটা ছিঁড়ে গেছে, এই জন্য আমি 2 দিন থেকে পড়তেছি। ট্রাফিক আইন না মানার সবচেয়ে বড় কারণ হলো আমাদের কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ দুপক্ষেরই অসচেতনতা। জনসচেতনতা বেড়েছে দাবি করে ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, জরিমানার ভয়ে মানুষের মধ্যে আইন মানার প্রবণতা বেড়েছে। ফলে আগের চেয়ে মামলার সংখ্যা কমেছে, তবে এখনো আইন অমান্য করছেন অনেকে। চালক, গাড়ির মালিক এবং পথচারী সবাইকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে, বিভিন্ন ধরনের সচেতনতামূলক সভা করা হয়েছে। লোকজন অনেক সচেতন হয়েছে এবং আমাদেরকে বেশ সহযোগিতা করছে। এখন আর কেউ রিঅ্যাক্ট করে না নতুন আইন নিয়ে, তারা ভালোই সহযোগিতা করে। তো তারপরেও এখনো দেখবেন যে অনেকে হয়তো আইন টাইন মানে না, অনেকে হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রসিকিউশন দিচ্ছি নতুন আইনে। নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে গত বছরের 1 নভেম্বর। তবে নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতারা বলছেন, আইন প্রয়োগে শিথিলতা দেখানোর কারণেই অনেকে এখন আইন মানছেন না। আইন মানার ক্ষেত্রে নাগরিকদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধটা আমরা দেখছি না। ট্রাফিক বিভাগ আর তাদের মধ্যেও শীতলতা আছে, কারণ যখন এই আইনটি প্রয়োগ হয়েছিল তখন তাদেরকে আমরা অনেক অ্যাক্টিভ দেখেছিলাম, কিন্তু সেই অ্যাক্টিভিটি এখন আর দেখছি না। নতুন ট্রাফিক আইন পরিবহন মালিকদের কাছে জিম্মি, সড়কে তার প্রয়োগ নেই, ফলে আবারও বিশৃঙ্খল অবস্থায় ফিরেছে সড়ক মহাসড়ক। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। চলতি বছরের দীর্ঘস্থায়ী বন্যায় এবার মানিকগঞ্জের 3 শতাধিক প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সম্পূর্ণরূপে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 3টি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় 70টি, ঘিওর উপজেলায় 68টি, সিংগাইর উপজেলায় 40টি, সাটুরিয়া উপজেলায় 49টি, হরিরামপুর উপজেলায় 15টি, শিবালয় উপজেলায় 30টি বিদ্যালয় এবং দৌলতপুর উপজেলায় 34টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব বিদ্যালয় পাঠদানের উপযোগী করতে 2,60,05,000 টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা ও অফিস। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ইতোমধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে এসব টাকা দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ সৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি হয়ে থাকলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম। তবে ভুল তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রতিবেদন প্রকাশ হয়েছে বলে দাবি করেন তিনি। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, বন্যায় ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি হচ্ছে, ক্ষতিগ্রস্তদের শিগগিরই সহায়তা দেওয়া হবে। ছিল সম্পূর্ণরূপে ভিত্তিহীন, এটা প্রতিবাদ দেওয়া হয়েছে। যে পত্রিকায় নিউজটি প্রকাশ করেছিল সেই পত্রিকায় প্রতিবাদটা ছেপেছে। এটা হয়তো ভুল তথ্যের ভিত্তিতে তারা এই সংবাদটা পরিবেশন করেছে। তারপরেও যদিও কোথাও কোনো অনিয়ম থেকে থাকে আমরা খতিয়ে দেখব, নিশ্চয়ই অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষয়ক্ষতির যে আমরা তালিকা ডি ফর্মে আমরা পাই, সেটাও আমরা পেয়ে গেছি। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় তাদের ক্ষয়ক্ষতির ভিত্তিতে তারা কে কিভাবে পুনর্বাসনের কাজ করবে সেটাও সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ নষ্ট প্রসাধনী দ্রব্য সরবরাহকারী চক্র গ্রেপ্তার ও 10 কোটি টাকার অধিক মালামাল উদ্ধার করেছে সিআইডি। রাজধানী সাইদনগর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে অপরাধী চক্রের প্রধান সুধীর মণ্ডলের নিজস্ব 5ম তলা ভবনের গুদাম অধিক মালামাল জব্দ করা হয়। প্রসাধনীর গায়ে ম্যানুফ্যাকচারিং ও মেয়াদ উত্তীর্ণের তারিখ পরিবর্তনে ব্যবহৃত কেমিক্যাল, কালি ও একটি মেশিন উদ্ধার করা হয়। বৈধ আমদানি লাইসেন্সের মাধ্যমে দুবাই সহ বিভিন্ন দেশ হতে আমদানিকৃত বিশ্বের নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী বাংলাদেশে আমদানি করে খোলা বাজারে বিক্রি করে আসছে একাধিক প্রতিষ্ঠান। এই সমস্ত আমদানিকৃত পণ্য রাজধানী ঢাকার গুলশান, বনানী, উত্তরা অভিজাত এলাকার বিপণী বিতান সহ ঢাকার বাইরে জেলা শহরগুলোর বিভিন্ন দোকানেও বিক্রি করে আসছে এই চক্রটি। এই বিষয়ে ভাটারা থানার মামলাটির তদন্ত অব্যাহত আছে বলেও সিআইডি থেকে জানানো হয়। দেশে চাকরি প্রত্যাশী লাখ লাখ তরুণ তরুণীদের জন্য এক অনিশ্চিত সময় কাটছে করোনাকালে। যোগ্যতা আছে কিন্তু দরখাস্ত করারও সুযোগ নেই। বেসরকারি খাতেও নিয়োগ বন্ধ প্রায়। সম্প্রতি এডিবি ও আইএলওর এক প্রতিবেদন বলছে, করোনার প্রভাবে বাংলাদেশে স্বল্প মেয়াদে চাকরি হারাবে আরও 11 লাখ তরুণ। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হলে দীর্ঘমেয়াদী হতে পারে বেকারত্বের সংকট। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিষয়ে আরও বছরখানেক আগে স্নাতক শেষ করেছেন কাজী সিলভিয়া তিন্নি। কোনো ভাই নেই। 4 বোনের মধ্যে পরিবারের সবার ছোট তিন্নি স্বপ্ন দেখেন সরকারি বা বিষয়ভিত্তিক কোনো বেসরকারি চাকুরির। তাই এই করোনাকালেও নিয়মিত তার চোখ খুঁজে ফেরে চাকুরির বিজ্ঞাপন। তবে মহামারীর ধাক্কায় পছন্দের কাজ পাবার স্বপ্ন এখন আটকে আছে অনিশ্চয়তার চোরাবালিতে। আমরা যারা ফ্রেশার, আমাদের সুযোগ কতটুকু? যেখানে অভিজ্ঞ লোকরাই ছাঁটাই হয়ে যাচ্ছে, সেখানে আমাদের জন্য সুযোগটা কি আদৌ হবে? হিসাব বলছে, প্রতি বছর দেশে প্রায় 20 লাখ তরুণ তরুণী বাংলাদেশের চাকরির বাজারে যোগদান করেন। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী 6,35,00,000 লাখ, যেখানে বেকার আছে অন্তত 27 লাখ। তবে দেশে বেকারত্বের হার 4.25% হলেও যুব বেকারত্বের হার 11.5%। এমন বাস্তবতার মধ্যে এসেছে করোনার আঘাত, যা চাকুরি বাজারের বহু দরজায় লিখে রেখেছে নো ভ্যাকেন্সির সাইনবোর্ড। যেহেতু কর্মযোগ্য ছিল না, তখন তো সংকুচিত হয়েছে, তো এখানে তো কর্মচ্যুতি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আসলে প্রেজেন্ট রিক্রুটমেন্টটা ধরে রাখাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে এই সমস্যা আরও প্রকট হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এডিবি ও আইএলওর সাম্প্রতিক প্রতিবেদন বলছে, করোনার প্রভাবে বাংলাদেশে স্বল্প মেয়াদে কর্মসংস্থান হারাবে 11 লাখ তরুণ। ফলে ভবিষ্যতে এই অনিশ্চয়তা কাটাতে কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা এবং খাতভিত্তিক কাজের সুযোগ তৈরির তাগিদ এই বিশেষজ্ঞের। প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি। এটা যেন কর্মসংস্থানবিহীন না হয় এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। করোনার সাথে লড়াই করে রাজধানীতে ব্যস্ততা বাড়লেও বড় মাঝারি অনেক কোম্পানি গত কয়েক মাসে ব্যবসা না হওয়ায় কর্মী ছাঁটাই এবং বেতনও কমিয়েছেন। অন্যদিকে বন্ধ হয়ে আছে ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়োগও। জীবন ও জীবিকার প্রয়োজনে ঢাকা হয়তো সচল হয়েছে,
তবে এরই মধ্যে যারা কাজ হারিয়েছেন এবং নতুন করে কাজের সুযোগ খুঁজছেন তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে বহুগুণ। বিশেষ করে আইএলওর সাম্প্রতিক প্রতিবেদন বলছে নতুন করে বাংলাদেশে 11 লাখ তরুণ বেকার হবার যে আশঙ্কা তাতে এই অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম প্রয়াণ দিবস ছিল বৃহস্পতিবার। করোনার কারণে সীমিত পরিসরে নানা আয়োজনে পালিত হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কবির সমাধিতে। করোনার কারণে এবছর স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও নজরুল ইনস্টিটিউটে প্রশাসনিক ভবনে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 44তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি। করোনার কারণে আমাদের অন্য সকল অনুষ্ঠানের মতো মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানগুলোও কিছুটা সীমাবদ্ধ হয়েছে, তবুও আমরা স্বাস্থ্যবিধি মেনে তার স্মৃতিচারণে আলোচনা সভার আয়োজন করেছি সোশ্যাল মিডিয়াতে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 2 জন কর্মকর্তার মৃত্যুতে তাদের পরিবারকে ব্যাংকের পক্ষ থেকে বীমা দাবি প্রদান করা হয়েছে। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাথে করা গ্রুপ ইন্স্যুরেন্স কভারেজ চুক্তির আওতায় তাদের পরিবারকে এই সহায়তা করা হয়। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম সিদ্দিকী 2 পরিবারের কাছে চেক হস্তান্তর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস 2020 উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক BM ইউসুফ আলী। উপস্থিত ছিলেন কোম্পানির মেডিকেল অফিসার ডাক্তার মাহমুদ হাসান ইমন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ফজলুল করিম সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকরা। সবুজ রঙের পোশাক পরা এক ঝাঁক তরুণ তরুণী, সবাই নিজ নিজ মোটরসাইকেলে। তাদের সামনে গায়ে হলুদের সাজে এক কনে মোটরসাইকেল চালাচ্ছেন। সবাইকে নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে কনের যোগ দেওয়ার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই কনের নাম ফারহানা আফরোজ। তবে এমন আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছেন যশোরের মানুষ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গায়ে হলুদের সাজে মোটরবাইক চালাচ্ছেন এক কনে, নাম তার ফারহানা আফরোজ। তার পেছনে একই রঙের পাঞ্জাবি পরিহিত এক ঝাঁক তরুণ তরুণী। বিউটি পার্লার থেকে সেজে মোটর শোভাযাত্রা নিয়ে এভাবেই গেল 13ই আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ফারহানা জানান, ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কিছু করেনি সে। অনেক বিয়েতে বর নিজে মোটরসাইকেল চালিয়ে বন্ধু বান্ধব নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে যান। নিজে মোটরসাইকেল চালাতে পারেন তাই কনে সেজে বন্ধু বান্ধব নিয়ে সে হইচই আনন্দ করেছে, এর বেশি কিছু নয়। নিজের ইচ্ছা থেকে নিজের শখ পূরণের জন্য করেছি। যেহেতু আমার এক হিসেবে বিয়ে হয়েছে 2017-তে বিয়ে হয়, বাবা মারা গিয়েছে, পড়াশোনা চলছিল, যার কারণে আমার প্রোগ্রামটা হয় নাই। সো এখন যখন শ্বশুরবাড়ি উঠাই নিচ্ছিল তখন ভাবলাম যে অনুষ্ঠানটা ঠিকঠাক মতো করি। করোনা পরিস্থিতির কারণে প্রায় 6 মাস পর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে উচ্ছ্বসিত ফারহানার বন্ধুরা। করোনার পরে এটা আসলে অনেক ভালো একটা বিষয়। এই ওয়েডিং ইন্ডাস্ট্রিতে আছি, ততদিন আমি এরকম এক্সেপশনাল ব্যতিক্রমধর্মী কাজ করি না। ফারহানার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাংস্কৃতিক নেতারা। বলছেন, মেয়েটির সাহসী ভূমিকা এই উৎসবে যোগ করেছে নতুন মাত্রা। আমাদের মেয়েরা অনেক অনেক এগিয়ে গেছে। আর সংবিধানের আমাদের যে 27 ধারা আছে সেখানে নারী পুরুষের সমান অধিকার। গায়ে হলুদে একটা প্রথা ভেঙে একটা মজা করছে, এটা তো অশালীনতার কিছু দেখি না এবং আমি এটা পজিটিভলি দেখি। ফারহানার শ্বশুর জানান, সময়ের প্রয়োজনে মেয়েরা এগিয়ে যাচ্ছে, তাই পুত্রবধূর চলাফেরার সুবিধার কথা মাথায় রেখে তাকে মোটরবাইক কিনে দেওয়ার ঘোষণাও দেন তিনি। আমার পুত্রবধূ তার ভার্সিটি এবং যে জবটা করে সেই জবটা সে জঞ্জটমুক্তভাবে যেতে পারবে এবং ফিরতে পারবে। এই জন্যই তাকে আমি একটা বাইক উপহার
দেব। 2017 সালে পাবনার কাশীনাথপুরের বাসিন্দা টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ফারহানার। তবে নানা কারণে আনুষ্ঠানিকতা হয়নি। চলতি মাসের 13 ও 14 আগস্ট ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। দুবাইয়ের প্রমিস ব্রিজ সেতু ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। বিভিন্ন দেশ থেকে দুবাইয়ের সৌন্দর্য দেখতে আসা প্রেমিক যুগল কিংবা কপত কপতির পছন্দের জায়গাও এটি। সম্পর্কের ভিত্তি শক্তি বিবেচনায় তাদের অনেকে এই সেতুর গায়ে রেখে যান নিজেদের স্মৃতিচিহ্ন। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী কামরুল হাসান জনির তথ্যচিত্রে প্রতিবেদন। ফ্রান্সের প্যারিসের পন্ট দে আর্টস সেতুর আদলে দুবাইয়ের আল খাওয়ানিস সেতুটি নির্মিত। দর্শনার্থীদের একটি বড় অংশই এই সেতুটি দেখতে আসেন তাদের সম্পর্কের চিহ্ন রেখে যান। ভালোবাসার গভীরতা বাড়াতে আগ্রহ নিয়ে যারা তালা বাঁধতে চান তাদের জন্য কর্তৃপক্ষ বিভিন্ন রকমের তালা সরবরাহ করে থাকেন। তালাগুলোর ন্যূনতম দাম 10 দিরহাম। বর্তমানে কয়েক হাজার তালা ঝুলে আছে এই ধাতব ব্রিজের গায়ে। মহামারী করোনার কারণে জানুয়ারি থেকে এই সেতুতে পর্যটকদের তেমন আনাগোনা নেই। তাই তো দর্শনার্থীদের হাতের ছোঁয়া না পাওয়ায় জং ধরেছে সেতুর গায়ে থাকা ভালোবাসার তালায়। তবে প্রমিস সেতু চারদিকে ঘিরে আছে বিভিন্ন রকমের ফুলের গাছ, পশু পাখির প্রতিকৃতি। আর সেখানটির কৃত্রিম হ্রদ দেখে মনে হবে প্রকৃতি আপন খেয়ালে তার সৌন্দর্যের পাখা মেলে ধরেছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইতালির রোমে করোনায় আক্রান্ত হয়ে রুবেল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। প্রায় 3 সপ্তাহ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রোমের জেমেল্লি হাসপাতালে 25 আগস্ট সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। রুবেল হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলায়। মৃত্যুকালে স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন এই প্রবাসী। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত 15 বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় স্ত্রী হারানো প্রবাসী বাংলাদেশি ফরিদ আহমেদকে মানবতার প্রতীক বলে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ বিষয়ে সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন প্রবাসী সাংবাদিক মাসুম বিল্লাহ। নিউজিল্যান্ডের মসজিদের জঙ্গি হামলার বহুল প্রতীক্ষিত রায় হয়েছে আজকে। এই সন্ত্রাসীর নামে, টেরোরিস্টের নামে কিন্তু নেওয়া হয়েছিল 41টা অভিযোগ। যে 41টা অভিযোগ প্রমাণিত হওয়ার মাধ্যমে কিন্তু তার যাবজ্জীবন রায় ঘোষণা করেছে বিচারপতি, এবং বিচারপতি এটাও ঘোষণা করেছে যে এই রায়ের মাধ্যমে সে কিন্তু প্যারোলও পাবে না। কারণ এই নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম যে ব্যক্তি যাকে রায় দেওয়া হয়েছে কিংবা যাবজ্জীবন ঘোষণা করা হয়েছে, যে যাবজ্জীবনের মাধ্যমে কিন্তু তার প্যারোলের আবেদন করারও কোনো সুযোগ থাকতেছে না। একটা তথ্য জানায় রাখতে চাই, সেটা হচ্ছে যে তার যে 41টা যে তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা ছিল, সেই অভিযোগের মধ্যে যে মানুষকে খুন করেছে, যে মুসলমানদেরকে খুন করেছে 51 জনকে, সে 51 জনের জন্য তার 12 বছরের জেল হয়েছে। এবং সে যে টেরোরিস্ট, যে জঙ্গিবাদী কাজ করেছে, জঙ্গিবাদী যে অ্যাটাক করেছে, এই যার জন্য কিন্তু তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এবং যে যাবজ্জীবনের মাধ্যমে সারা জীবন কিন্তু তাকে জেলে থাকতে। এবং এটাও জানা গেছে সরকারের মাধ্যমে, আরো পুলিশ প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে তাকে যেখানে রাখা হবে সে কিন্তু দিনে শুধুমাত্র 1 ঘন্টার জন্য তাকে বাইরে রাখা হবে, নাহলে কিন্তু তাকে পুরা দিনেই কিন্তু তাকে ঘরের ভিতর আটকে রাখা হবে। সে সূর্যের আলো কিংবা বাইরের কোনো আলো দেখতে পাবে না, শুধুমাত্র দিনে 1 ঘন্টা দেখতে পাবে, তার বাইরে তাকে দেখানো হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আজকের এই ঘটনার পরে কিন্তু অস্ট্রেলিয়ার যে প্রাইম মিনিস্টার স্কট মরিসন, উনি তার ফেসবুকে কিন্তু লিখেছেন এবং খুব সুন্দরভাবে উনি বর্ণনা করেছেন এটার সাথে, যে উনি সকালে উঠেই কিন্তু নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারকে উনি ধন্যবাদ জানিয়েছেন, একসাথে সমবেদনা জানিয়েছেন। রায় হওয়ার পরে উনি যখন ওনার স্ট্যাটাসে লিখেছেন যে উনি সমবেদনা জানাচ্ছেন, এবং আজকে বিচার হয়েছে, সুষ্ঠু বিচার হয়েছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। অস্ট্রেলিয়ার জনগণ যে যখন হামলা হয় তখন তাদের ভিতর যে বিধ্বস্ততা হয়ে গিয়েছিল, তারা যে নিজেদের ভিতরে যে অপরাধ বোধ হয়েছিল, আজকে কিছুটা হলেও সেটা কমবে বলে উনি আশা করেছেন। উনি এটা উল্লেখ করেছেন, উনি যখন নিউজিল্যান্ডে সফরে গিয়েছিলেন, সেখানে কিন্তু প্রবাসী বাংলাদেশি ফরিদ আহমেদের সাথে উনি দেখা করেছিলেন। ফরিদ আহমেদের সাথে ওনার যখন দেখা হয় ওখানে, সে দেখা হওয়ার পরে কিন্তু উনি তার সাথে মিলেছিলেন, এবং উনি ওনার স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে একজন ফরিদ আহমেদ যে কিন্তু অনেক ভালো মানুষ, এবং উনি মানবিক হিসেবে তাকে উল্লেখ করেছেন। এবং ফরিদ আহমেদও কিন্তু অস্ট্রেলিয়াতে এসেছিলেন এবং প্রাইম মিনিস্টারের সাথে দেখা হয়েছে। আজকের এই মাধ্যমে, রায়ের মাধ্যমে
অন্যান্য অস্ট্রেলিয়ার জনগণের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, তারাও তাদের ভিতর থেকে যে গিল্টি ভাবটা ছিল, তারা যে অপরাধ বোধটা করছিল কিছুটা হলো কমবে। এবং প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে মুসলমান সম্প্রদায় যারা অস্ট্রেলিয়াতে আছে এবং যারা নিউজিল্যান্ডে আছে সকলকে সমবেদনা জানানো হয়েছে এবং সকলের সাথে একসাথে আছেন, এইটাই উনি ঘোষণা করেছেন। ফুটবল বিশ্বে এখন সবথেকে বড় আলোচনার বিষয় বার্সেলোনার ইতিহাসে সেরা খেলোয়াড় লিওনেল মেসির ক্লাব ছাড়ার সিদ্ধান্ত। বার্সা মেসি যুগলবন্দির অবসান কষ্টের কারণ হলেও এই খুদে জাদুকরের ভবিষ্যৎটা নিয়েও ভাবাচ্ছে মেসি ভক্ত দেশের ফুটবলারদের। মেসির সিদ্ধান্তকে সম্মান জানানোর পাশাপাশি ক্যারিয়ারের বাকি সময়ের জন্য শুভকামনা জানিয়েছেন তারা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের রিপোর্টে। ক্লাব সেরা কিংবা বিশ্ব সেরা, ফুটবল সমর্থকদের মাঝে বিশ্ব সেরা নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, কিন্তু ক্লাব সেরা নিয়ে কারো দ্বিমত প্রকাশের জায়গা নেই। ফুটবল বিশ্বের এই শতাব্দীর আলোচিত এক নাম লিওনেল মেসি। নিজের ঘর ছেড়ে যাবার মতো কঠিন সিদ্ধান্ত যখন তিনি নিয়েই নিয়েছেন, তখন কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। বাদ পড়েননি দেশসেরা ফুটবলাররাও। তার সিদ্ধান্তকেও সম্মান দিতে চান মেসি ভক্তরা। মেসি যে বার্সেলোনা ছাড়ছে, এটা শোনার পর সবচেয়ে কষ্ট পাচ্ছে এবং সবচেয়ে বেশি আপনার আপসেট হচ্ছিল বার্সেলোনার ফ্যানরা। মেসি আসলে এই মুহূর্তে বার্সেলোনায় কোন অবস্থায় রয়েছে সেইটা একটা দিক। সে যদি মেন্টালি ভালো অবস্থা না থাকে, অবশ্যই তার ক্লাব ছাড়াটা একটা দিক। ন্যু ক্যাম্প ছেড়ে কোথায় যাবেন মেসি? ইউরোপের 3 ক্লাব মেসিকে ডেরায় ফেরাতে মাঠে নেমে পড়েছে। তবে সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলার অধীনে ম্যান সিটি হবে সঠিক ক্লাব, এমনটাই মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। বার্সেলোনা ছেড়ে ছাড়তে চাই, তাহলে আমি বলবো যে মেসি ম্যান সিটিতে যাক, কারণ ম্যান সিটি বর্তমান সময়ে খুবই ভালো টিম, আর সেখানে পেপ গার্দিওলার মতো কোচ আছে, তার সাথে অভিজ্ঞতা আছে আগের কাজ করার। মেসির সিদ্ধান্ত মেসি নিজেই নেবেন। যে ক্লাবেই পাড়ি জমাক মেসি, ভক্তদের ভালোবাসাটাও সঙ্গে নিয়ে যাবেন এই আর্জেন্টাইন খুদে জাদুকর। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।